স্পিকার আজকে বেশ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনায় হয়েছে। সেখানে দেখা গেছে যে সরকারি দল বিরোধী দল পরস্পরের প্রতি শ্রদ্ধা ছিল, সেটি স্পিকারও স্বীকার করেছেন। কিন্তু কয়েকটি জায়গায় যেটি নাহিদ ইসলাম একটি অভিযোগ করেছেন, ৭২-এর সংবিধান স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা রচনা করেনি, তাই নির্বাচিতদের দ্বারা সংবিধান প্রণয়ন করা দরকার। আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? এখনকার যেই সংস্কার আলোচনা, সেটি কতটা নির্বাচিতদের দ্বারা চূড়ান্ত হয়েছে? ধন্যবাদ রাসেল ভাই। একই সাথে আমার সম্মানিত সহ-আলোচক শহীদুল ইসলাম সুমন ভাই এবং যমুনা টিভির দর্শকরা, দূরে এবং কাছের সবাইকে শুভেচ্ছা। আসলে ৭২-এর সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা হয়নি, এটা বলেছেন, কিন্তু তারপর তো এটা অনুমোদিত হয়েছে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই আর কি। ঠিক আছে, ৭০ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের দ্বারা হয়েছিল। এবং এটি কিন্তু প্রথমে একটি সংবিধান পরিষদ বা একটা আইন পরিষদের মতো সভা হিসাবে কাজ করেছে। তারপর হচ্ছে প্রায় বছর লেগেছে, সেখানে সংবিধানটা পাশ হয়েছে। তারপর ৭২ সংবিধান কার্যকারিতা দিকে অগ্রসর হয়েছে। আর জুলাই সনদের যদি কথাটা বলি, ঠিক আছে, সেখানে তো হচ্ছে আমি তো নির্বাচিত প্রতিনিধি ছিলাম না, আমি তো আমার পার্টির প্রতিনিধিত্ব করেছি দীর্ঘদিন। হ্যাঁ, আমাদের এইমাত্র আসলো আরিফও ছিল অনেক দিন আমাদের সাথে সেই বৈঠকগুলোতে। তো এইখানে বড় বিষয় হচ্ছে, এটা আমি মনে করি যে এই কথাটি হচ্ছে গিয়ে মানে ইতিহাসের যে যদি বিচার করতে হয়, সেই বিচার করতে গেলে কথাটি আসলে খুব বেশি একটি গ্রহণযোগ্যতা পাবে না আর কি। সমসাময়িক অনেক প্রেক্ষিতের কারণে, বিশেষ করে হচ্ছে গিয়ে আওয়ামী লীগ সরকার এবং তার শেষ এক দশকের যে স্বৈরতান্ত্রিকতা, তার যে হচ্ছে মানুষকে হত্যা করা, ক্ষমতা টিকে থাকবার জন্য, মসনদকে রক্ষা করবার জন্য সে যেভাবে করে বিভিন্ন বিষয়গুলোকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, কখনো মুক্তিযুদ্ধের চেতনাকে, কখনো ৭২-এর সংবিধানকে, ৭২ সংবিধান শব্দটা তো বলতো না তখন ওই মুহূর্তে, সংবিধান শব্দটা বলতো। এইটা করতে করতে এক ধরনের হচ্ছে গিয়ে মানুষের মধ্যে, মানুষকে হচ্ছে গিয়ে রাজনীতি থেকে যেমন বিমুখ করেছিল, তেমনি ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে মানুষের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা তৈরি করেছিল। সেই পলিটিক্যাল অ্যাপ্যাথির জায়গা থেকে আপনি অনেকগুলো জায়গায় একটু মুভ করতে পারেন আর কি। দেখা গেল যে হিস্টোরিক্যাল একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে ১৯৭১। তো ৭১ যখন আপনি পরাজিত হয়েছেন এবং তার উপরে যে ডকুমেন্ট তৈরি হয়েছে, তার উপর যে হচ্ছে গিয়ে প্রিয়াম্বেল, সেই প্রিয়াম্বেল থেকে যে হচ্ছে কনস্টিটিউশন তৈরি হয়েছে, সেই কনস্টিটিউশনকে আপনি চ্যালেঞ্জ করার মধ্য দিয়ে আপনার ৭১-এর যে পরাজয়, সেই পরাজয়ের একটা প্রতিশোধ নিতে পারেন আপনি। আর সেই প্রতিশোধ নেওয়ার প্রেক্ষিতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করে গেছে হচ্ছে বিগত পতিত স্বৈরাচাররা। কিন্তু সেই প্রশ্ন কেন এনসিপি তো আসলে হচ্ছে এই জায়গাটা হচ্ছে, এনসিপি বলা যায় হচ্ছে জামাতের এক ধরনের স্ট্রেংথ, আর এনসিপি স্ট্রেংথটা ডিফারেন্ট হওয়া উচিত। ঠিক আছে, এবং কখনো কখনো একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যখন এইবারের এই অধিবেশনে সংবিধানে এটা রীতিমতো স্ট্যাবলিশ একটা বিষয় যে ৭১-এর সে হানাদারদের দোসর ছিল জামাত ইসলাম, সে অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করেছে। এটা এখন একটা স্ট্যাবলিশ একটা বিষয় আছে, এবং সেই প্রশ্নে জামাত ওয়াকআউট করেছে, অনেক কথা বলেছে, কিন্তু এনসিপি ওখানে খুব চমৎকার স্ট্যান্ড নিয়েছিল। তার ওই স্ট্যান্ডটাই হচ্ছে আসলে এনসিপির স্ট্যান্ড আর কি। ঠিক আছে, তো এনসিপির ওইরকম স্ট্যান্ডটি আমরা দেখতে চাই আর কি। কিন্তু এখানে তো মানে উনি তো শুধুমাত্র এনসিপির নেতা না, উনি তো চিফ হুইপ, পুরো ১১ দলীয় জোটকে তার ধারণ করতে হয়, সব ব্যাপারটা আমরা বুঝি আর কি। তো কখনো কখনো অনেক জায়গায় কম্প্রোমাইজড হয়ে যায়, অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হয় আর কি। তো সেই কম্প্রোমাইজ আসলে কতটা করব, এটা আগেও কথা ছিল যে নীতি, নৈতিকতা ইত্যাদি বিষয়ের জায়গায় এবং হচ্ছে ইতিহাসকে আমি কীভাবে দেখবো, সে জায়গায় আমি কতটা কম্প্রোমাইজড হব আর কি। এটা হচ্ছে সবসময় একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে থাকে আর কি, এই আর কি।